নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস আ প্রথম প্রতিশ্রুতির অংশগুলি। আমরা আগে দেখতে পেয়েছি যে সৌদামিনীর স্বামী সত্যর বাসায় এসেছে, সত্য নবকুমারের বাসায়। চিঠি পাঠিয়েছিল সৌদামিনী এবং সে চিঠি দিয়ে এসেছিল খোকা এবং তুড়ু, অর্থাৎ সত্য নবকুমারের ছেলে দুজন, স্কুল থেকে ফেরার পথে। তারপর একদিন হঠাৎ এসে পৌঁছয় তাদের নন্দায় মুকুন্দ মুখুজ্জে। সে এই ধান্দায় এসেছিল সত্যবতীর বাড়িতে যে সৌদামিনীকে তার ছেলেপুলেদের দেখাশোনা করার জন্য, যাতে বারবার আঁতুর ঘরে যাওয়া সতীন বউ এর না ঝক্কা পোহাতে হয়। এরপর সন্দেহ নেই কথাটা প্রকাশ করতে বারণ করেছে ছেলেদের। সুদূর ওপর এজন্য রাগ হয় সত্যর। পিছু হয়ে লুকোচুরি করার বিদ্যেটা হাতে খড়ি দিয়ে দিলে তুমি। এখন সত্য কি করে ওদের তিরস্কার করবে? সেটা কি ঠিক হবে? পিসিও তো গুরুজন, তার কাছে যখন কথা দিয়েছে সত্য রক্ষা যে মানুষের জীবনের সার ধর্ম, এ কথা সত্যই শিখিয়েছে ছেলেদের। কিন্তু যতই যা শেখাও, তুরুটা ঠিক তার বাপের ধাঁচে আছে, মেরুদণ্ডহীন অসার। তবে নবকুমারের আবার তার উপর মুখে তরপানি আছে, এটা তার নেই যা। মৃদু ভালো মানুষ ছেলেটা, কিন্তু ভালো মানুষই কি প্রার্থনীয়? ওই ভালোটা বাদ দিয়ে যেটা হয় সেটাই তো চায় সত্য। সরলটা হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু সে কোন রকম? সত্যবতীর মনের মধ্যে মানুষের যে ছাঁচ গঠিত আছে, তার ধারে কাছে পৌঁছাবে না, সে আশা নেই সত্যর। লেখাপড়া শিখবে, রোজগারপত্র করবে, 5 জনে ভালো বলবে, এই পর্যন্ত, তার বেশি নয়। বুঝে নিয়েছে সত্য, যদি তার বেশি হতো এতদিনে ধরা পড়তো সে দীপ্তি, সে উজ্জ্বল্য। বরং সুহাসিনীর মধ্যে বস্তু দেখতে পায় সত্য, দেখতে পায় দীপ্তির চমক। সেই সুহাসিনীর কৈশোরকাল পর্যন্ত কেটেছে এক কুশ্রী পরিস্থিতির মধ্যে, জীবনের বনেদে যার শুধু শূন্যতা। হয়তো সেই জন্যেই আলো আর অন্ধকারের পার্থক্য ওর কাছে তীব্র হয়ে ধরা পড়েছে। ওদের কাছে সে তীব্রতা নেই, এরা তাই ঝাপসা ঝাপসা। 14-15 বছর বয়স হলো, এখনও বোঝা যাচ্ছে না ওরা নিজেদের নিয়ে কিছু ভাবে কিনা, ভাবতে শিখেছে কিনা, কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করে কিনা। আশ্চর্য, সত্যবতীর মনের মধ্যে যে ছাঁচ, সত্যবতীর গর্ভের ছাঁচ, তার নাগাল পেল না। ঈশ্বর জানেন এই সুদীর্ঘ কাল পরে সত্যবতীর সত্তার মধ্যে আবার কোন ছাঁচ গঠিত হচ্ছে। প্রথমটা ভারী একটা বিপন্নতা বোধ করেছিল সত্য। বিপদ বলে মনে হয়েছিল ঘটনাটাকে। ক্রমশ মনটা কোমল হয়ে আসছে। এমনকি মাঝে মাঝে ভাবতেও ইচ্ছে করে, পালা বদল হলে মন্দ হয় না, একটি মেয়ে হলে বেশ হয়। আজ হঠাৎ মনে হলো সত্যবতীর, যদি তাই হয় কে বলতে পারে, সে মেয়ে তার পিতামহীর আকৃতি বা প্রকৃতি নিয়ে অবতীর্ণ হবে কিনা। হয়তো তাই হবে। সত্যবতীর একাগ্র ইচ্ছের নিরন্তর তপস্যা কোনো কাজেই লাগবে না। মেয়ে মানুষের এ এক অদ্ভুত নিরুপায়তা। নিজের রক্ত মাংস মন বুদ্ধি আত্মা সব কিছু দিয়ে যাকে গড়েছি, জানি না সে কী হবে। নিঃশ্বাস ফেলে ভাবল, শুনেছি শাস্ত্রে আছে নরাণাং মাতুলক্রম, কিন্তু মাতুল না থাকলে? দাদামশাইয়ের আত্মজয়ী তো মাতুল, তবে দাদামশাইয়ের কথা শাস্ত্রে লেখেনি। চিন্তায় ছেদ পড়ল। বাইরে যেন সেই বাজখাই গলায় বেজে উঠল, কই গো বাড়ির গিন্নি, অত লেকচার টেকচার শুনিয়ে একেবারে হঠাৎ ডুবছে। অধম তাহলে এখন বিদায় নিচ্ছে, মাঝে মাঝে আসতে অনুমতি হবে তো? সত্য বাইরে এসে হেঁট হয়ে নমস্কার করা গলায় বলল, আসবেন বই কি। কিন্তু এতে এই শান্ত বচনেতে কোনো কাজ হলো না। মুকুন্দ বিদায় নিতে নবকুমার রি রি করে উঠল। বলি, তোমার ব্যাপারটা কি? এই যে সব যাচ্ছে তাই কথা বলছো মুকুন্দ মুখুজ্জে মশাইকে। সত্য বিরক্ত হয়ে বলল, যাচ্ছে তাই আবার কি বলতে যাব? তা যাচ্ছে তাই ছাড়া আবার কি? উনি কিছু যেচে আসেননি, দিদি তল্লাশ করেছিল তাই। কথা থামিয়ে দিয়ে সত্য বলে ওঠে, সেই ঘেন্নাতেই তো গলায় দড়ি দিতে ইচ্ছে করছিল আমার। তার মানে? মানে ভেবো খেয়ে দিয়ে নিশ্চিন্তি হয়ে এখন চান করগে। থামো, বলি দোষটা কি করেছে দিদি? স্বামী তো বটে। সে তো নিশ্চয়, তবে? নবকুমার সোৎসাহে বলে, মুখুজ্যমশাই যা বললেন তাতে বুঝলাম ওর দুঃখটা। আর যাই হোক, লোকটা কপট নয়। বললেন একসময় দোষ ঘটেছিল,
কুসঙ্গে ভরে নেশা ভাঙ কুকর্ম কিছু বাকি রাখেনি ভায়া। সতী সাধ্বীকে লাঞ্ছনাও করেছে, কিন্তু পরে চৈতন্য হয়েছে। সত্য নিরীহ গলায় বলল, হয়েছে বুঝি? হয়েছে বই কি, এখন তো ওই তামাকটুকু ছাড়া আর কোনো নেশাই নেই। তাই বলছিলেন, কত ইচ্ছে করছে গিয়ে ক্ষমা চাই, মামার পায়ে ধরে চেয়ে আনি, কিন্তু লজ্জায় পারিনি। তা তোমার দিদি যেকালে আগু বাড়িয়ে লজ্জাটা ভেঙে দিল, তাতে তা বেশ তো সুখের কথা। দিদিকে আনিয়ে নিয়ে আবার নতুন করে গাঁটছড়া বেঁধে পাঠিয়ে দাও, 200 দিনে সুখে সংসার করুন। বলে একটু তীক্ষ্ণ হেসে সরে যাচ্ছিল সত্য, কিন্তু মুহূর্তে ঘটে গেল এক বিপর্যয়। নবকুমার বোধ করি কিছু না ভেবে চিন্তেই ক্ষণপূর্বে শোনা একটি কথা যথাযথ উচ্চারণ করে বলল, তা সে সতীন জ্বালা আর বেশি দিন নয়। শুনলাম নাকি এ পত্রের সূতিকা ধরেছে। তবে সে কাঁটা আর কদিন। মুহূর্তে যেন একটা বোমা ফেটে উঠল। সত্যবতী উন্মাদের মতো নিজের কপালে একটা থাবড়া মেরে চিৎকার করে উঠল, চুপ করবে তুমি, দয়া করে একটু চুপ করবে। যদি তা না পারো তো যে করে পারো আমার জন্মের শোধ কালা করে দাও। একার সংসারে এতদিন ধরে অরুচি আর অখিদে না খেয়ে খেয়ে ভিতর ভিতর দুর্বল হয়ে যাওয়া শরীরটা সেই উত্তেজনাতেই আর বইতে পারল না ভার, হুড়মুড়িয়ে পড়ে গেল। ছেলে দুটো হাউ মাউ করে জল আর পাখা আনতে চলল। নবকুমার ঘর থেকে একটা বালিশ এনে সত্য লুটিয়ে পড়া মাথার তলায় গুঁজে দিতে বসলো। আর সেই সময় সুহাসিনী ও বাড়ি থেকে এসে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। আজ ভারী উৎফুল্ল হয়ে আসছিল সুহাস, কারণ তার শিক্ষাগুরু বউটি বলেছেন, তুমি যদি ভাই রাজি থাকো তো আমার মাস্টারি করো। বড়লোকের বাড়িতে কেবল খেয়ে শুয়ে জীবন তো ঘেন্না হয়ে গেছে। তোমায় দেখে মনে হয় যদি তোমার মতন বইটই পড়তে পারতাম তাহলেও বা দিনটা কাটতো। তাই স্কুলে যাওয়া তো আর এই জীবনে হবে না। তবু তোমার কাছে যদি মাস মাস 8টা করে টাকা দিতে চেয়েছে সে। সুহাস অবশ্য টাকার কথায় আপত্তি করেছিল, বলেছিল, টাকা কেন ভাই, তুমি আমায় একটা বিদ্যে শেখাচ্ছ, আমি না হয় তার বদলে একটা তোমাকে কিন্তু সে হাতে ধরে আকুতি মিনতি পরিণতি করেছে, বলেছে, আমার শখের জন্য টাকা খরচ করতে তো আমার বর সর্বদা রাজি। একদিন থিয়েটারে নিয়ে যেতে 25-30 টাকা খরচ হয়, এও তো আমার একটা শখ। গুরুকে দক্ষিণা না দিলে বিদ্যে হয় না। সুহাস রাজি হয়ে এসেছে। উৎফুল্ল হৃদয়ে সত্যর কাছে বলতে আসছিল, দেখো পিসিমা, বড়লোক মাত্রই খারাপ হয় না, তাদের মধ্যে মহৎ আছে। কিন্তু এসেই এই দৃশ্য। তাড়াতাড়ি সবাইকে সরিয়ে সেবার ভাতটা হাতে তুলে নিল সে। আর এই প্রথম খবরটা জানল। আত্মগতভাবেই বলে ফেলল নবকুমার, শরীরটায় পদার্থ নেই দেখছি। বাচ্চা কচ্চা হবার আগে মেয়ে ছেলে মা ঠাকুমার কাছে যায়, তা সে গুড়ে তো বালি, বারুইপুরে পাঠিয়ে দিতে হবে দেখছি। কিছুটা সময় দিশহারা হয়ে তাকালো সুভাষ, তারপর নিজের উপরই ধিক্কারে অবাক হয়ে গেল। ছি ছি, এত বড় বুড়ো মাগি সে, এমনই অবোধ। এক ঘরে একসঙ্গে কিছু টের পায়নি। তুরু খোকার চাইতে সে না, তাহলে তো কোনো তফাৎ নেই তার। পিসিমার যে শরীরে এমন অবস্থা হয়েছে, প্রথমে তো তারই বোঝা উচিত ছিল, যত্ন আত্মীর করা উচিত ছিল। বুঝতে পারেনি। সত্য ছেলে দুটো এত বড় হয়ে গিয়েছে যে এ ধরনের চিন্তা মাথাতেই আসেনি। তা শুধু লজ্জাই নয়, আজ সত্যর ওই চৈতন্যহীন পাংশুর মুখের দিকে তাকিয়ে অজানা একটা ভয়ও বুকটা কেঁপে উঠল সুহাসের। সুহাস এর ভাঙা ভাগ্য যদি তার এই আশ্রয়ের ভেলা ডুবে যায়, যদি সত্যর কিছু ঘটে, অনেকদিন পরে ছেলেপুলে হলে তো বিপদ হতে পারে শুনেছে। বুকটা কেঁপে নিথর হয়ে গেল সুহাসের। আর বোধ করি প্রথম উপলব্ধি করল সত্যকে কতটা ভালোবাসে সে। শুধু আশ্রয়ের ভেলা বলেই নয়, মানুষটা বলেও প্রাণের আসনে বসিয়ে রেখেছে সুহাস সত্যকে প্রতি মুহূর্তে। মা ঠাকুমা নেই বলে যত্ন পাবে না সত্য? সুহাসের কি বয়স হয়নি সেবা করবার? 41। অনুতাপ দগ্ধ সুহাসের দৃঢ় সংকল্প অবশ্য কাজে লাগল না, কারণ মাত্র একবেলায় বেশি বিছানায় শুয়ে থাকল না সত্যবতী। সুহাসের অনুনয় বিনয় এবং নবকুমারের ব্যস্ত ভর্ৎসনাকে উপেক্ষা করে উঠে পড়ল সে। বলল, ঠিক হয়ে গেছি বাবা, তোমরা আর তিলকে তাল করো না। কিন্তু এই আকস্মিক দুর্বলতার ঘটনায় গভীর একটা চিন্তা দেখা দিল সত্যবতীর মধ্যে। সেই চিন্তা স্বামী পুত্রের জন্য নয়, ওই অনাথা মেয়েটার জন্যই। নিশ্চিন্ত হয়ে বসে আছে সত্য, কিন্তু যদি সত্যর একটা কিছু ঘটে, ওর কি হবে? অবশ্যই মরে এক্ষুনি যাবে না সত্য, তো বলা যায় কি, বুড়ো বয়সে আবার যখন কেঁচোগণ্ডুসের পালা পড়ল তখন ভয় আছে বই কি। ছেলেদের জন্য ভাবনা নেই, ওরা প্রায় মানুষ হয়ে এলো। নবকুমারের মা বাবা আছে এখনও, হয়ে যাবে কোন ব্যবস্থা। ওই মেয়েটারই অজল
অস্থল অবস্থা। ওই রূপের ডালি মেয়েকে এলোকেশি নিশ্চয়ই সুচক্ষে দেখবেন না। তাছাড়া শুধু দেখার প্রশ্নই তো নয়, এতদিন নিশ্চিন্ত হয়ে বসে থাকবার জন্য নিজেকে ধিক্কার দিল সত্য, এবং পরদিন নবকুমারের কাছে একটা অসম সাহসিক আবেদন করে বসল। সত্য মাথা ঘুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবকুমারেরও মাথা ঘুরে গিয়েছিল, এবং এই কদিন নিতান্তই বেচারার মতো কিসে সত্যর সন্তোষ বিধান করতে পারে সেই ব্যবস্থা করেছিল। কিন্তু সত্যর এই আবেদন আর নতুন করে আবার তার মাথা ঘুরে গেল। অবাক হয়ে বলল, মাস্টারমশাইয়ের বাড়ি যাবে তুমি? কেন? হঠাৎ কি এমন দরকার পড়ল? আছে দরকার, কিন্তু নিতাই শুনলে কি আস্ত রাখবে আমায়? আস্ত রাখবে না? সত্য মৃদু একটু ব্যঙ্গ হাসি হেসে বলল, একেবারে ভেঙেই ফেলবে? তা প্রায় তাই। তাছাড়া মানে দরকারটা কি? বললাম তো আছে দরকার। নবকুমার নম্রতা ভুলে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, ওই বেধর্মী লোকটার সঙ্গে তোমার দরকারিটা বা কি বলো শুনি? বলেই ফেলেই অবশ্য ভয়ে কাঠ হয়ে যায়। কি জানে বাবা, এই কথাতেও সত্য অজ্ঞান হয়ে যাবে নাকি? কিন্তু না, অজ্ঞান হয়ে যায় না সত্য। শুধু মিনিট খানেক পাথরের চোখ দিয়ে স্বামীর দিকে তাকিয়ে থাকে। বলে, একটা পরামর্শ করব। পরামর্শ? বাপ পিতামোর নাম গেল হিদে জোলার, বাপ পিতামোর নাম গেল হিদে জোলার নাতি। জ্ঞাতে জ্ঞাতে পরামর্শর মানুষ মিলল না, পরামর্শ করতে যাবে ওই ধর্ম খোয়ানো ইয়ের সঙ্গে। সত্যবোধ করি রাখবে না বলেই দৃঢ় সংকল্প। তাই স্থিরভাবে বলল, জ্ঞাতে জ্ঞাতে মানুষ আর পাচ্ছি কোথায়? পাখি পক্ষীর সঙ্গে তো পরামর্শ হয় না। যাকগে, তুমি যখন নিয়ে যেতে পারবে না, আমি নিজেই যে করে হোক। নিজেই যে করে হোক? নবকুমার আরও ক্রুদ্ধ গলায় বলে, এই এক একবজ্ঞা গোঁ, যা ধরবো তা করবই। বেশ, অত যদি দরকার, তাকেই তবে ডেকে আনবো গলবস্ত্র দিয়ে। না, না, নাই তো। একদিন নিজের মুখে তুমি তাকে এই বাড়ি থেকে আসতে বারণ করেছ। করেছি, এবার গলবস্ত্র হয়েছে অপরাধ ক্ষয় করব? ক্ষয় হয় না, এমন অপরাধও তো জগতে আছে। যাক, তক্ক আমি করতে চাই না, তবে এই বাড়িতে আর পা ফেলতেও বলবো না তাকে। নিজেই গিয়ে যা পারবো তাই তো। এই তো তোমার জন্য একদিন দেশত্যাগী হতে হবে আমায়। নবকুমার মুখের চেহারায় বিরক্তির চরম নমুনা দেখায়, কিন্তু সত্য নির্বিকার। বলে, দেশত্যাগী হবে বললেই কি হওয়া যায়? যায় না। যাকগে, তুমি আর এ নিয়ে মাথা খারাপ করো না, আমি ব্যবস্থা করব। তবে জানানোটা হয়ে থাকলো। মন খারাপ করতে বারণ করলেই কি আর নিজের দায়িত্ব ত্যাগ করতে পারে নবকুমার? মাথা সে খারাপ করছেই, শেষ অবধি ভেবে হতিস না পেয়ে হাল ছেড়ে দেয় সে, আর ইত্যবসরে সত্য স্বাধীন অভিযান চালায়। নিজেই রওনা দেয় ভবতোষের বাড়ি। পথের সঙ্গী আর কেউ নয়, সুহাস। হ্যাঁ, সুহাসের সঙ্গে গিয়েছিল সত্য। সুহাস ঠিকানাটা শুনে বলেছিল, ও মা, এ তো আমাদের স্কুলের কাছেই। ঠিক আছে, তবে তোতে আমাতেই যাব, বলেছিল সত্য। আর বোধ করি মনির নিভৃত কোণে এই গুপ্ত বাসনাটাও ছিল, ভবতোষকে একবার কোণেটা দেখিয়ে দিতে। ঘটকালি যখন করবেন, তখন অন্তত মেয়ে কেমন তা বলতে পারে না। এবার আর মাধ্যম নয়, সরাসরি নিজেই কথা। ভবতোষ যেন হাঁ হয়ে গেলেন। সত্য একটা অনাথা মেয়ে পুষেছে এ তিনি জানতেন, কিন্তু সেই মেয়ে যে এমন মেয়ে এবং এত বড় মেয়ে, তা তার ধারণার বাইরে ছিল। বিহ্বল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে বললেন, এই মেয়ের আবার পাত্রের ভাবনা বৌমা? সে আপনি স্নেহ করে বলছেন। দিন তবে নাতনির একটা ব্যবস্থা করে। আপনার সমাজে শুনেছি অনেক উদারমন ছেলে আছে যারা বিধবা মেয়ে বিয়ে করতে রাজি। বিধবা? ভবতোষ থতমত খান। বিধবা? এই মেয়ে যে লক্ষ্মীপতি মা বৌমা, বিধবার মতন এ কোন লক্ষণ? সত্য সহসা বলে ওঠে, তুই একবার পাশের ঘরে যা তো সুহাস, আমার একটু কাজ আছে। সত্য এই দুঃসাহসিক স্পর্ধায় সুহাসও স্তম্ভিত হয়ে যায়। একেই তো ওইভাবে একটা পুরুষের বাসায় একা দুটো ছেলে মেয়ে আসাই ভয়ঙ্কর ঘটনা, তার উপর কিনা সুহাস তুই ওপারের পাশের ঘরে যা। প্রায় হতভম্ব হয়েই চলে যায় সুহাস। ভবতোষ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকেন এই কুল কিনারাহীন দুঃসাহসের দিকে, আর সত্য নিষ্কম্প মৃদুস্বরে বলে, এসেছি যখন, তখন আপনার কাছে ওর সব ইতিহাসই বলবো। হ্যাঁ, সুহাসের সব ইতিহাসই বলেছিল সেদিন সত্য ভবতোষ মাস্টারের কাছে। সুহাসের জন্মের আগের বৃত্তান্ত থেকে শুরু করে পরিচয় বাদ দেয়নি। শঙ্করীর কুলোত্যাগের পর রামকালীর স্পষ্ট স্বীকারোক্তির কথাও এসে পড়েছিল। সব শুনে ভবতোষ গভীর একটা নিঃশ্বাস ফেলে বলেছিল, এখন বুঝতে পারছি বৌমা।
কোথা থেকে এই ধাতু পেয়েছ? এমন বাপ তাই। কিন্তু কথা হচ্ছে বৌমা, এই বয়সে এই আমাদের নতুন সমাজকে তুমি যেরকম উদার ভাবছো, এটা ঠিক সেরকম নয়। এর মধ্যেও দলাদলি আছে, রেষারেষি আছে। তাছাড়াও যে মেয়ের বংশ পরিচয় নেই, সেই মেয়েকে বিবাহ করবার মতো মনোবল সম্পন্ন যুবক পাওয়া শক্ত। সত্য দৃঢ়স্বরে বলল, শক্ত সহজ বুঝি না। চিরদিন জানি আমার কথা আপনি ফেলতে পারেন না, তাই জোর করতে এসেছি। এই মেয়েটার ব্যবস্থা আপনাকে করতেই হবে। ভবতোষ বিচলিত স্বরে বললেন, যদি আমি তোমার কথা ফেলতে পারবো না, একথা তুমি জানলে কি করে বৌমা? সত্য মুখ তুলে পরিষ্কার এবং শান্ত গলায় বলে, এক কথা জানতে খুব বেশি কিছু লাগে না মাস্টারমশাই। আমি তো মাটি পাথর নই। কিন্তু সে কথা থাক, আপনি শুধু আমায় ভরসা দিন। ভবতোষ একটু হাস্যের সঙ্গে বলেন, চেষ্টা অবশ্যই করবো বৌমা, কিন্তু জোর করে তো বলতে পারছি না। যদি নিজেকে নিয়ে হতো, তাহলে নয় আজন্মের ব্রত খুঁচিয়ে একবার তোমার সুন্দরী মেয়ের জন্য বর সাজ সেজে নিতাম। সত্য হেসে ফেলে, তারপর সকৌতুকে বলে, তেমন ভাগ্য ওর থাকলে তো। আমি কিন্তু বলে যাচ্ছি, সব ভার আপনার উপর রইল। ভবতোষ আকুলতা করেন। ভবতোষ ব্যাকুল হয়ে বলে ওঠেন, বারবার বলতে থাকেন, এ তুমি কি করলে বৌমা? আমাকে এভাবে সত্যবন্দী করে রাখলে? সত্য বিচলিত হয় না। সত্য দৃঢ় স্বরে বলে, আমি ঠিক জায়গাতেই ঠিক কথা বলেছি মাস্টারমশাই। এখন আপনি আছেন এই ভরসা। ভবতোষ আকাশ পাতাল ভাবতে থাকলেন, কোথা সেই পাত্র যার হাতে এই সোনার প্রতিমাটি দেওয়া যায়, আর যে ওর সমগ্র ইতিহাস শুনেও নিতে রাজি হয়। ভেবে পান না। একটা নিঃশ্বাস ফেলে বলেন, এখন চট করে মাথায় আসছে না বৌমা। দেখি, কিন্তু একটা প্রশ্ন করি, এই যে তুমি এসেছো নবকুমার জানে? সত্য মাথা কাত করে, অর্থাৎ হ্যাঁ। ভবতোষ উদ্বিগ্ন স্বরে বলেন, তবে? তবে আর কি? ওনার অমতেই করতে হবে। কাজটা কি ভালো হবে বৌমা? সত্য মুখ তুলে বলে, কিন্তু ওই মেয়েটার আখেরের কথা না ভেবে নিশ্চিন্ত হয়ে বসে থাকাই কি ভালো হবে মাস্টারমশাই? আমার ঘরে সংসারে হয়তো একটু মনোমালিন্য হবে, হয়তো শ্বশুরবাড়ির মানুষেরা আমার মুখ দেখবে না, কিন্তু আমার এই সামান্য লোকসানটা কি একটা মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাওয়ার জন্য বেশি লোকসানের হলো? ভবতোষ এক মুহূর্তে নির্বিশেষে তাকিয়ে হঠাৎ ব্যাকুল রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, সন্ধে হয়ে আসছে বৌমা, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তোমায় কথা দিচ্ছি, ওর বিয়ের ভার আমি নিলাম। সত্য আকাশের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যের চিহ্নমাত্র নেই। মাথাটা একটু নিচু করে বলে, চিরটা কাল আপনার কাছে অন্যায় আবদার করে আর পেয়ে সাহস বেড়ে গেছে মাস্টারমশাই, আমায় মাফ করবেন। মাপ? তোমায় আর কি মাপ করব বৌমা? নিজেকে আমি মাপ করতে পারতাম। সে যাক, মেয়েটি কোথায় গেল? মেয়েটি? তাই তো, আর তো তদবধি কোনো সাড়া নেই। সত্য ব্যস্ত হয়ে বেরিয়ে এসে ঘর থেকে, এবং আর সে প্রথম খেয়াল হয় অনেকক্ষণ ধরে সে তৃতীয় মানুষহীন ঘরে একজন পুরুষের সঙ্গে নিশ্চিন্তে কথা বলছে বসে বসে। সুহাস কি বিরক্ত হলো? পাশের ঘরে চলে যেতে বলেছে কি অপমানিত হলো? পাশের দরজায় এসে দাঁড়ালো সত্য। কোথায় সুহাস? একা চলে গেল না তো? সহসা একটা আতঙ্কের বিদ্যুৎ শিখা মাথা থেকে পা পর্যন্ত যেন শিউরে উঠল সত্যবতীর। নিশ্চয়ই তাই। কই? প্রশ্ন করলেন ভবতোষ। সত্য অস্ফুটে বলল, কই, দেখছি না তো। একা চলে গেল না তো? একা? একা চলে যাবে? ভবতোষ সন্দেহ সুরে বললেন, তাই কখনো হয়? ওই কোণের ঘরটা আছে বোধ হয়। কোণের ঘরে? ওখানে কি আছে? কিছু না, শুধু কতকগুলো। কথা শেষ হয় না, মুখে এক ঝলক আলো মেখে সোহা সেই কোণের ঘরটা থেকে ছুটে আসে এবং স্বভাব বহির্ভূত উচ্ছ্বাসে বলে, পিসিমা, পাসিমা, দেখবে এসো কত বই। ওহ, আমার আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। 42। পর্ব 42। সময়ের বাড়া কারিগর নাই। সময়ের রেঁদা নিচের পড়ে সব অসমানই সমান হয়ে আসে, সব এবড়ো থেবড়োই তেলা হয়ে যায়। সকল সংসারের মতো নিতাইয়ের সংসারও এই লীলা চলছে বই কি। প্রথম দিকে এক একদিন এক একটা ছুতোয় মনে হতো নিতাই বোধ করি এই দণ্ডে বউকে দেশে রাখে আসবে, অথবা বউ ভাবিনি সেই রাত্রেই আড়ায় দড়ি দিয়ে ঝুলে পড়বে। কিন্তু কার্যকালে তেমন কিছুই হলো না। ক্রমশই বোধ করি নিজের অজ্ঞাতসারেই ভাবিনি স্বাধীন সংসারের সংসার রসে এবং নিতাই আর এক স্থূল রসে মজতে শুরু করলো।
তারপর দুজনেই পরস্পরের কাছে অপরিহার্য হয়ে উঠল। অতএব খণ্ড প্রলয়ের এই অবস্থানটি কোন ফাঁকে ফিকে হতে হতে বিলীন হয়ে গেল, দেতো হাসি বাজার দখল করল। এখন দেখা যাচ্ছে নিতাইয়ের বউ রুটি করতে শিখেছে এবং নিতাই বউকে ভয় করতে শিখেছে। ভয় থেকেই আসে মনোরঞ্জন চেষ্টা, ক্রমশই অনুধাবন করেছে নিতাই। সত্যবতীর নিন্দাবাদটি হচ্ছে বউয়ের মনোরঞ্জনের একটি প্রশস্ত পথ, মনোবৈকল্যের একটি প্রকৃষ্ট ওষুধ। অতএব সেই প্রশস্ত আর প্রকৃষ্ট উপায়টি বেছে নিচ্ছে নিতাই। না নিয়ে আর করবেই বা কি? পরিবারে পরকলায় জগৎকে দেখতে না শিখলে জগৎ দুঃস্ব হয়ে ওঠে, অন্তত নিতাইয়ের মতো নিতান্ত গৃহগত প্রাণ গৃহস্থ জীবনে। ওদের ও ছাড়া উপায় নেই। আগুনের মালসা কোলে করে তো আর ঘর করা চলে না, আগুনে জল ছিটোতেই হয়। তদ্গত প্রাণ বংশোদ্ভব হয়ে পড়লেই আবার সেই শীতল জল। নারী জাতি যতই অবলা কমলা হোক, স্বক্ষেত্রে সেই বাঘিনী, আর ইচ্ছা পূরণের অভাব ঘটলে ফণা ধরা নাগিনী হয়ে উঠতেও পিছপা নয়। শান্তিকামী পুরুষ জাতি যতক্ষণ না এটা ধরতে পারে, সংঘর্ষ বাধে। ততক্ষণ মনে করে এটা মেনে নেব না, অবস্থা আয়ত্তে আনা সম্ভব অসম্ভব। অথচ একবার বশ্যতা স্বীকার করলেই মিটে গেল গোল। কিসে তুষ্টি করতে ধরতে পারলেই বিশ্ব শান্তি। অতএব এখন ভাবিনি যে কোনো কারণে মেজাজ গরম করুক বা বাক্যলাপ বন্ধ করুক, নিতাই এটা কথার ছলে স্বগতোক্তিতে সুরে সত্যবতীর প্রসঙ্গ এনে ফেলে, আর সেই প্রসঙ্গ আর যাই হোক প্রশস্তির পর্যায়ে পড়ে না। দু চারবার চেষ্টার পর কার্যসিদ্ধি হয়। মৌন ব্রতধারিণী ঝঙ্কার দিয়ে ওঠে, কেন এখন আবার এসব কথা কেন? চিরদিনই তো শুনে এসছি তিনি গুণের মধ্যমণি, তার পাদতক জল খেতে পারলে তবে যদি আমাদের মতো অধমদের উদ্ধার হয়। নিতাই সোৎসাহ কাজে এগোয়। তা অবশ্য বলতে পারো, এই মুখেই অনেক গুণগান করছি বটে, কিন্তু এখন এখন আর নয়। এখন আর তাকে চিনতে বাকি নেই। কি বলবো তোমাকে, ওই ব্রহ্মটার সঙ্গে ঘটি দেখে দেখে চিত্তির চটে গেল। অবশ্যই নিতাই মুখ কুঁচকায়। সন্দেহের এগারটু বড়বারই ছিল, তবে সেই সন্দেহটাকে আমল দিতাম না। বলি, না না, ছি, বামুনির ঘরের মেয়ে, কিন্তু এখন তো দেখছি চোখে চামড়াহীন বেপরোয়া। একলা ঘোড়ার গাড়ি ভাড়া করে বাড়ি গিয়ে গিয়ে তা তোমার বন্ধু কি কানা না বোবা? ভাবিনি চিপটেন কাটে। নিতাই মুচকি হেসে বলে, স্ত্রৈণ পুরুষ শুধু কানা বোবা কেন, বোবা কালা কানা হাবা বুদ্ধু ভেড়া সব। ক্রমশ যে অবস্থা আমার ঘটছে আর কি। ভাবিনীর কালো কালো ডাগর ডাগর মুখে আহ্লাদ রসের হাসি উছলে ওঠে। সেও মুখ টিপে বলে, আহালো মরি মরি, তবু যদি না রাত দিন এই বাঁধি থরহরি কম্প হয়ে থাকতো। বেড়া পুরুষ কেমন ধারা একবার যদি দেখতে সাধ যায়। সেদিন নিতাই এই কথার পিঠে বলে ওঠে, সাধ যায় তো চলো না, দেখবে ও বাড়ি তো যেতেই চাও না। পরের বাড়ি গিয়ে দেখে আর কি হবে? ভাবিনি গুড়ি চক্ষে কটাক্ষ হানে। নিতাই বলে, তা সকল বস্তুই কি আর ঘরে মেলে গো? তবু দৃষ্টি সার্থক করবে তো চলো। শুনলাম দেশ থেকে সদুদি এসেছে বউয়ের আঁতুড় তুলতে, দেখা হবে। সদুদি এসেছে? ভাবিনি গালে হাত দিয়ে বলে, আঁতুড় কলকাতাতেই উঠবে? গিন্নি দেশে যাবেন না? এ সময়েও শাশুড়ি ধার ধারবেন না? তাই তো শুনছি। বলছেন নাকি, কেন কলকাতাতে কি জন্মমৃত্যু হচ্ছে না? তা ভালো। নিতাইয়ের বউয়ের মুখে অন্ধকার নামে। সত্যবতীর খবরটা শুনে অবধি একটা আশা ছিল, কিছুদিনের মতো অন্তত এই চক্ষুশুলটা চক্ষু ছাড়া হবে। আর সেই অবসরে ভাবিনী সত্যবতীর স্বামী পুত্তুরকে নেমন্ত্রণ করে ছলে খাইয়ে মাখিয়ে বশ করে ফেলে বরকে তাক লাগিয়ে দেবে। তা না, এই বার্তা। বাসায় বসে আঁতুর ঘর তোলাবেন? ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে ভাবিনী। তা ভেড়া বর তাতেই রাজি তো? মা বাপের মুখে চুনকালি দিয়ে বউ আপনি স্বাধীন হয়ে বেটা বেটি বিয়োবে? নিতাই চোখ মটকে বলে, তা হোক, ও তো বাঁচলো, পরিবারকে চোখ ছাড়া করতে হলো না। কথাটা নিতাই অনুমানে বলল মাত্র, প্রকৃত ঘটনা তা কিন্তু নয়। সত্যবতীর এ প্রস্তাবে নবকুমার শিউরে উঠেছিল এবং অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল। আঁতুর পর্বের মতো একটা ভয়ঙ্কর পর্ব যে দেশের বাড়িতে গিয়ে না পড়ল মিটতে পারে, এ তার ধারণার বাইরে। কিন্তু শেষ অবধি বরাবর যা হয় তাই হলো। সত্যবতীর তীক্ষ্ণ যুক্তির বাণে নবকুমারের দ্বিধা লজ্জা ভয় সব টুকরো টুকরো হয়ে গেল। ভয়টা কিসের?
কলকাতায় জন্মমৃত্যু হচ্ছে না, ভূমিষ্ঠ শিশুর নাড়ি কাটা কারো বাকি থাকছে? লজ্জা, লজ্জার অর্থ? বুড়ো বয়সে যদি আবার কেঁচুগুণ্ডে লজ্জা না হয়, কোনো কেঁচুগণ্ডুসে লজ্জা না হয়, তো বাসায় আতুর তোলাতেই লজ্জা। অতএব দ্বিধার প্রশ্নটা অবান্তর। নবকুমার অবশ্যই বুড়ো বয়সে কথাটায় রেগে উঠেছিল। বলেছিল, বুড়ো বয়স করছো কেবলই, কেন বলো তো? আমার ছোট মাছির পৌত্তরে উপনয়ন হয়ে যাবার পর আবার একটা মেয়ে হয়েছিল। সত্য জ্বলন্ত দৃষ্টিতে শুধু তাকিয়েছিল একবার, তারপর সংক্ষেপে বলেছিল, ওসব কথা থাক, এখানেই ব্যবস্থা করতে হবে, এই কথাটাই জানিয়ে রাখলাম। বলা বাহুল্য মাত্র, সেটুকুতেই কাজ হয়নি। নবকুমার বিস্তর হাত পা আঁচড়েছিল, বিস্তর আক্ষেপ জানিয়ে বলেছিল, আমি ওসবের কি জানি? এখানে কাউকে চিনি আমি? ব্যবস্থা করতে হবে বললেই হলো। তারপর সত্য একটি তীব্র মন্তব্য সহসা চুপ করে দিয়েছিল, এবং তারপর একদিন বুদ্ধি করে চুপি চুপি গিয়েছিল সুদূর বরের কাছে। শুনেছিল তার গণ্ডা 3-4 ছেলে মেয়ে, সেগুলো নাকি কলকাতাতেই জন্মেছে। অতএব লোকটা অভিজ্ঞ। তা অভিজ্ঞ লোকটা দরাজ ভরসা দিয়ে আশ্বস্ত করলো নবকুমারকে, এবং সেই সঙ্গে শুধুকে আনিয়ে নেওয়ার পরামর্শটা দিল। দিন তিনেক ছুটি নিয়ে বারুইপুরে গিয়ে শুধুকে এনে ফেলল নবকুমার। কিন্তু যত সহজে বলা হলো, কাজটা কি তত সহজে হয়েছিল? পাগল, তাই কি সম্ভব? এলোকেশী একাধারে রাঁধুনি, পরিচর্যাকারিণী এবং নিঃসঙ্গ সংসারের সঙ্গিনী শুধুকে কি এক কথায় ছাড়তে রাজি হয়ে গেছিলেন? হারামজাদি, শতেক খোয়ারি, হাড় বজ্জাত বউটার নামে 100 গালাগালের ছড়া কেটে বেয়াক্কেলে বেহায়া বউয়ের দাসানুদাস ছেলেকে কি শুধু হাতে বিদায় করতে উদ্যত হয়েছিলেন? কিন্তু ভেস্তে দিয়েছিল স্বয়ং শুধু। সে বলল, আমি যাব। তুই যাবি? এলোকেশী গর্জে উঠেছিলেন, আক্কেল খাকি, চোখের মাথা খাকি, নিমক হারাম লক্ষ্মী ছাড়ি, তুই আমাদের একা ফেলে এই হাবাতির পদদক খেতে যাবি? কিন্তু শুধু অনমনীয়। শুধুর যে এত গুণ আছে, সে কথা কে কবে জানত? এ যেন আর এক শুধু। সামান্য 2-4খানা কাপড়ের সম্বল নিয়ে শুধু সদরে দাঁড়িয়ে প্রস্তুত। আজন্ম অগঙ্গার দেশে মুখ থুবড়ে প্রাণ গেল শুধুর। কালীগঙ্গার দেশে যেতে পাবার এই সুযোগ ছাড়বে না। তোমাদের কন্যা, সে তো চিরকাল করে এলো, শুধুর কি ছুটি নেই? শুধু যদি মরে, তোমরা কি না খেয়ে থাকবে? কে শুধুকে এই বিদ্রোহের শক্তি দিল ঈশ্বর জানেন। থ হয়ে গেলেন এলোকেশী। হচকচিয়ে গেল নবকুমার। নীলাম্বর বাড়ুজ্যে ক্রুদ্ধ গলায় বলল, যাচ্ছ যাও, কিন্তু আর কখনো এ ভিটে মাথা গলাতে এসো না বলছি। শুধু প্রণাম করে নম্র গলায় বলল, আচ্ছা। দিশেহারা নবকুমার বলল, ভয় আমার নাড়ি ছেড়ে আসছে শুধুদি। থাক, তোমায় কোথাও যেতে হবে না। বইয়ে যদি পরমায়ু থাকে বাঁচবে, আর যদি কপালে মৃত্যু থাকে। সৌদামিনী মৃদু হেসে বলল, তোর বউকে বাঁচাতে যাচ্ছি ভেবেছিস? মোটেও না, নিজের কপালটা ফের একবার যাচাই করতে ইচ্ছে হয়েছে, তাই যাচ্ছি। এ কথার মানে নবকুমার বুঝতে পারেননি। চোরের মতো মা বাপের সামনে থেকে পালিয়ে এসেছে। এলোকেশী উচ্চকণ্ঠে ভগবানকে ডাক দিয়ে আদেশ করেছেন, ভগবান, যে সর্বনাশী আজীবন আমার বুকে কুলকাঠের আংড়া জেলে রেখে দগ্ধালো, আর বুড়ো বয়সে এই কোমরের বলটুকু পর্যন্ত কেড়ে নিয়ে মজা দেখতে বসলো, তুমি তার বিচার করো। যদি ন্যায়পরায়ণ হও তো সর্বনাশীর যেন তেরাত্তিন না পোহায়, তার ভরা ঘরেই যেন দৌড় পড়ে, তার মুখের গ্যারাস যেন বাঁশি চুলোয় ছাই হয়ে যায়, পরকালে ইহকালে যেন তার গতি না হয়। সত্যবতীর আরও অনেক ভয়াবহ পরিণতির কথা ন্যায়পরায়ণ ভগবানের কাছে আবেদন জানাতে থাকেন এলোকেশী সুর করে, ছন্দে গেথে। তা কথাটাকে মিথ্যে ভাববার হেতু নেই। বাড়াবাড়ি ভাবলেও ভুল ভাবা হবে। সত্যবতীর আমলে এলোকেশীরা নিতান্তই বিরল ছিল না। তা আজই বা কি আছে? নেই। কিন্তু শুধু হয়তো অভিশাপের বাণীগুলি সভ্য মার্জিত সূক্ষ্ম হয়েছে। তীব্র চিৎকারটা তীক্ষ্ণ মন্তব্যে পরিণত হয়েছে। সে যাক, সত্যবতীর কানে এসব পৌঁছালো না। বিনা নোটিশে হঠাৎ সদূর আবির্ভাবে প্রথমটা একটু বিমূঢ় হয়েছিল সে। তারপরে অবশ্য সামলে নিল। হাসি মাখা মুখে বলল, যাক, ভালোই হলো। সংসারটা একজনের হাতে তুলে দেবার লোক হলো। এবার নিশ্চিন্ত হয়ে মরে বাঁচব। শুধু ভুরে কাঁচকালো, কেন, মরার কি হলো? রাজ্যে শুদ্ধ মেয়ে মানুষ মরছে? সত্যবতী হাসল। কি জানি, এবার কেবলই মনে হচ্ছে মরে যাব। কালের ঘণ্টা কানে বাজে যেন। তা যে ঘণ্টায় কানে বাজুক, মরে অবশ্যই গেল না সত্যবতী। শুধু দীর্ঘকাল জয় মানুষের টানাটানি চলল। শুধু সত্যবতীর সংসারে অনেক উলটপালট কাণ্ড ঘটে গেল।
আর সত্যবতী মনোজগতে পর্যন্ত অনেক বিপর্যস্ত ধাক্কা মেরে আরও দৃঢ় করে তুলল সত্যবতীকে। এই মাঝখানে সত্যবতীর নবজাত কন্যা কেবলমাত্র কান্নার জগৎ থেকে হাসি জগতে উঁকি দিতে শিখে ফেলল। সাধন সরল দুই ভাই কাঁচের পুতুলের মতো মেয়েটাকে গলার হার করে তুলল। আর নবকুমারের দেখা দিল প্রবল একটি বাৎসল্য রসের ধারা। তবু তার যেন নববধূর লজ্জা। যদিচ মেয়ে সন্তান কানাকড়ি মাত্র, তথাপি দেখতে ইচ্ছে করে, নাড়াচাড়া করতে ইচ্ছে করে। আর স্নেহের বস্তু যদি মিষ্ট একটা অনুভূতি আসে। সাধন সরল তার অপরিণত বয়সের ফল। সে বয়সে বাৎসল্য রসের সৃষ্টি হয়নি, বরং সেই নবযৌবনের তীব্র আবেগের সময় ওদের আপদ বালাইয়ের মতো মনে হতো, কিন্তু সেকাল নেই এখন। এখন সত্যবতী তো হাতছাড়াই, তবু এক সূত্রে যদি আবার একটু সরসতা আসে এই আশা। জয় মানুষের টানাটানি লড়াইয়ে মানুষ জিতেছে, সেই মেয়েকে পয়মন্ত মনে হচ্ছে নবকুমারের। মোট কথা সংসারে বেশ ভালোই চলেছে নবকুমারের, কিন্তু এ বাড়িতে সুহাস বলে যে একটা মেয়ে ছিল, সে কোথায় গেল? তাকে তো আর দেখা যায় না। সে কি তবে মারা গেছে, নাকি কুলোত্যাগিনী মায়ের পদাঙ্ক অনুসরণ করেই কুলোত্যাগই করেছে? তার নবকুমার তাই বলেছে। প্রায় কুলোত্যাগের ধিক্কারি দিয়েছে তাকে। জীর্ণ সত্যবতীর সামনে তীব্র কণ্ঠে ঘোষণা করতেও ধিক্কা হয়নি। বলেছে আর যেন ওটা বাড়ির ছায়া না মারায়। কুলোত্যাগে আর ধর্মত্যাগের তফাৎটা কি? নাই বা বিয়ে হতো, হিন্দুর ঘরের মেয়ে, ঠাকুর দেবতার পুজো পাঠ করে জীবনটা কাটিয়ে দেওয়া যেত না? একটা বাপের বয়সী বুড়োর সঙ্গে ছি ছি ছি। বুঝলে টুডুর মা, আমরা গাছে কখনো ন্যাংড়া ফলে না। এই যে তুমি এতদিন গাছের গোড়ায় জল ঢাললে, এত সার দিলে, ন্যাংড়া কি ফলল? আমরা ছানা আমরাই রইল। সত্যবতী হাত নেড়ে থামবার ইশারা করে পাশ ফিরেছিল। তখন সত্য শয্যাগত নয়, তো বেশিরভাগই বিছানায় পড়ে থাকে। শুধুই এসে তার সংসার ভার হাতে তুলে নেওয়ায় সত্য একটা অদ্ভুত একটা মুক্তির সাথে মগ্ন আছে। শুধু সেই বলে, থাকগে বউ, তুমি আবার কেন উঠে এলে রোগা মানুষ? অমনি সত্য ঝুপ করে শুয়ে পড়ে। আর আগের মতো তর্ক করে না, বলে না আমি তো ভালো আছি, শুয়ে পড়ে। আর বেশিক্ষণ শুয়ে থাকলেই সেই দিনই অভিনীত নাটকটার দৃশ্যগুলি তার চোখের পর্দায় ছুটোছুটি করে বেড়ায়। গোড়া থেকে সবটাই জানে সত্য। সত্যর জ্ঞান চৈতন্য নেই ভেবে আতুর ঘরের দোরে বসে শুধু আর ভাবিনি সশব্দে আলোচনাটা চালাচ্ছিল, কিন্তু অস্ফুট চৈতন্যের মধ্যেও সত্যর মাথার মধ্যে ওদের কথাগুলো যেন হাতুড়ির ধাক্কায় ঢুকতে পড়ে থাকে। অথচ ওদের নিষেধ করার ক্ষমতা থাকে না। না পারে হাত নাড়তে, না পারে কথা বলতে। আর ভাবিনি মুখ নেড়ে বলে, হ্যাঁ ভাবিনি বক্তা, শুধু শ্রোতা। দেশে থাকতে ভাবিনীর সাধ্য ছিল না পাড়ায় বয়স্কদের সঙ্গে কথা বলে, কিন্তু সে এখানে আলাদা। আর ভাবিনী একজন, তাই হাত মুখ নেড়ে কথা বলতে বাধে না। আর বলো না বামুন ঠাকুরজি, আমরা দেখি হয়ে গেছি। ওই একটা বেজাতক বেজন্মা আইবুড়ো থুবড়ি মেয়েকে নিয়ে নাচানাচি, কি নাচানাচি! জন্মের কথা কি বললে কায়েত বউ? শিউরে উঠেছিল শুধু, আবার শিউরে উঠেছিল সুদূর চিরদিনের সংস্কারে পুষ্ট রক্তকণিকা। শুধু যে ওই মেয়েটার হাতে খাচ্ছে দাচ্ছে গো, সেই কথাই বলে ফেলা সত্য। আজ এই পর্যন্তই। আগামীকাল। ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকার জন্য ধন্যবাদ।